ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজকে ইরানের রাজধানী তেহরানে জুমার খুতবা দিয়েছেন। এই জুমার খুতবা উপলক্ষে লক্ষ লক্ষ ইরানি মানুষ জড়ো হয়েছিল ইরানের রাজধানীতে জুমার খুতবা শুনতে। শুধুমাত্র পুরুষরা নয়, অসংখ্য নারীরাও যুক্ত হয়েছিল। এবং খামেনি যখন ভাষণ দেওয়া শুরু করেন, তখন খামেনির সামনে ইরানের শীর্ষ জেনারেলরা, ইরান রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়েছিল এবং সেখানে বহু স্লোগান উঠছিল, ইসরায়েলের মৃত্যু হোক, আমেরিকার মৃত্যু হোক। কি বলেছেন খামেনি? খামেনি বলেছেন, এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো উম্মার ঐক্য। এই মুহূর্তে মুসলিম বিশ্ব যে চ্যালেঞ্জ ফেস করছে, সেই চ্যালেঞ্জ শুধু ইরানের চ্যালেঞ্জ নয়। শত্রুরা, ফিলিস্তিনের শত্রুরা যারা, তারাই ইরাকের শত্রু, তারা মিশরেরও শত্রু, তারা জর্ডানেরও শত্রু, তারা ইরাকেরও শত্রু, তারা ইরানেরও শত্রু। আমাদের সবার শত্রু এক। সুতরাং আমাদেরকে এখন একসাথে লড়াই করতে হবে। সব ভেদাভেদ বলে সকল মুসলমানদেরকে লেবাননের পাশে, ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে তিনি বলেন, আমাদের হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছে, কিন্তু হাসান নাসরুল্লাহর এই সংগ্রাম বন্ধ হবে না। ইরান যখন বিপ্লব করে, তখন ইরানের একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রীকে, একজন সংসদের স্পিকারকে হত্যা করা হয়েছিল, গুপ্ত হত্যা করা হয়েছিল। কিন্তু ইরানকে বিপ্লবের পথ থেকে দমন করা যায়নি। ইরান আজকে এই অঞ্চলের অন্যতম শক্তিশালী দেশ এবং আমরা গাজাকে এবং ফিলিস্তিনের পাশাপাশি লেবাননের পাশে আছি, পাশে থাকবো। ইসরায়েল কখনোই জয়লাভ করতে পারবে না, বরং ইসরায়েলকে এমন শিক্ষা দেওয়া হবে, ইসরায়েল 70 বছর পূর্বে যেই জায়গা থেকে শুরু করেছিল সেই জায়গায় যাবে। সমগ্র ফিলিস্তিনের সবটাই ফিলিস্তিনিদের, এখানে ইসরায়েলের কোনো স্থান নেই, দখলদারদের কোনো স্থান নেই। প্রিয় দর্শক, আপনারা সবাই দেখছেন কিভাবে গাজার রক্ত মারিয়ে গাজার গণহত্যা লেবাননে পৌঁছে গিয়েছে, কিভাবে ইয়েমেন থেকে শুরু করে তুরস্কের সীমান্ত পর্যন্ত সিরিয়াতে ইসরায়েল হামলা করছে। এই মুহূর্তে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন কিনা? শিয়া সুন্নি এবং আরব অনারব সব ভেদাভেদ বলে আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো? এবং আয়াতুল্লাহ খামেনির বক্তব্য অনেকটা দার্শনিক হলেও হাইপারসোনিক থ্রেট দিয়েছে আজকে ইরানের বিপ্লব রক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার আলী ফাদাবি। আলী ফাদাবি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা করতে পারে ইসরায়েল। ইসরায়েলকে আমরা বলে দিতে চাই, ইসরায়েল যদি ন্যূনতম কোনো ভুল করে, তাহলে ইরানের মিসাইলগুলো, হাইপারসনিক মিসাইলগুলো হিট করবে ইসরায়েলের তেল শোধনাগার এবং তেল গ্যাসের যত ক্ষেত্র আছে সেইগুলোতে। ইরান একটা অনেক বড় দেশ, ইরানের তেল শোধনাগার গুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ইসরায়েলের মাত্র 3টি তেল শোধনাগার আছে। এইগুলো ধ্বংস করে দিতে ইরানের খুব বেশিক্ষণ লাগবে না, একবারের আক্রমণেই সব ধ্বংস করে দেওয়া যাবে। তিনি আরো বলেন, ইসরায়েল যদি কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তাহলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। প্রিয় দর্শক, এই বক্তব্য যখন ইরানের পক্ষ থেকে আসছে, তখন ইসরায়েলের মিডিয়া একটি নতুন ছবি ফাঁস করেছে। ইসরায়েলের হিব্রু মিডিয়ার ফাঁস করা ছবিতে দেখা গিয়েছে নেভাটিম এয়ারবেজে 3টি ব্যালিস্টিক মিসাইল পিন পয়েন্ট হিট করেছে এবং তাতে করে ইসরায়েল দাবি করেছে তাদের একটি F-35 ফাইটার জেট আউট অফ সার্ভিস, মানে এটা আর কোনো কাজে আসবে না। আরেকটি ফাইটার জেট স্লাইটলি ড্যামেজড। যদিও ইসরায়েল সবসময় তাদের ক্ষতিগুলো 10 ভাগের 1 ভাগ বলে, তাহলে সত্যিকারে ইসরায়েলের কয়টি ফাইটার জেট ধ্বংস হতে পারে? যদিও ইরানের একটি বার্তা সংস্থা 20টি ফাইটার জেটের দাবি করেছিল, কিন্তু ইসরায়েল সঠিক সংখ্যাটি আমাদের সামনে জানায়নি। তবে আজকে প্রথমবারের মতো তারা মেনে নিল অন্তত 2টি ফাইটার জেট আক্রান্ত হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে লেবাননের রাজধানী বেইরুত সফর করে গিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখান থেকে আব্বাস আরাকচি বলেছে, আমরা লেবাননের পাশে আছি, আমরা হিজবুল্লাহর পাশে আছি। এইরকম বেইরুতে যখন যুদ্ধ চলছে, যখন বিমান হামলা হচ্ছে, এই বিমান হামলার মধ্যে ইরানের প্রেসিডেন্ট আজকে বেইরুতে অবস্থান করছে, তার মানে হলো সকল পরিস্থিতিতে ইরান হিজবুল্লাহর পাশে থাকবে। কিন্তু তারপরও ইরান একটি যুদ্ধবিরতিকে সমর্থন দেয়, তবে একটি মাত্র শর্ত,
হিজবুল্লাহর সাথে কোনো যুদ্ধবিরতিতে যেতে হলে ইসরায়েলকে অবশ্যই গাজায় যুদ্ধবিরতিতে রাজি হতে হবে, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে হবে। ফিলিস্তিনের শান্তি আসলে শান্তি আসবে লেবাননে। ফিলিস্তিনকে বাকি রেখে আমরা কোনো যুদ্ধবিরতি মানব না। প্রিয় দর্শক, আজকের যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ সংবাদ জানাবো এই লাইভে। সকাল থেকে ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র লড়াই চলছে হিজবুল্লাহ। সেই লড়াইয়ের এক পর্যায়ে ইসরায়েলি বাহিনী প্রচন্ড মর্টার সেল এবং আর্টিলারি হামলার মাধ্যমে লেবাননের ভেতরে বেশ কিছু গ্রাম দখল করেছে এবং দখল করা গ্রামগুলো থেকে তারা অনেকগুলো বাড়িতে বিস্ফোরক দিয়ে বাড়িগুলোকে উড়িয়ে দিয়েছে। সেই সাথে তারা বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধারের ছবি দেখিয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে আজকে সারাদিনের যুদ্ধে ইসরায়েলের 25 জন সেনা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে 11 জন সেনা। তাদেরকে হেলিকপ্টার যোগে ইসরায়েলে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে ইরাক থেকে আজকে কয়েকটি ড্রোন হামলা করা হয়েছে এবং ইসরায়েলের গোলান হাইটে সেই ড্রোন হামলায় আহত হয়েছে 11 জন ইসরায়েলি সৈন্য এবং 2 জন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার দাবি করেছে ইরাক। তবে আজকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত কয়েকদিনের স্থল অভিযানে ইসরায়েলের হাতে 250 জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে, তার মধ্যে 21 জন কমান্ডার। কিন্তু আরেকটি নিউজ বুলেটিনে তারা ইসরায়েলের হাতে লেবাননের 10টি কোম্পানির কমান্ডার নিহত হওয়ার দাবি করেছে। নিজেদের দেওয়া তথ্যের মধ্যেই বিভ্রান্তি হয়েছে, কোথাও 10 জন কমান্ডার, কোথাও 21 জন কমান্ডার। এবং ইসরায়েলের সংখ্যাগুলো সবসময় ফিক্সড সংখ্যা হয়, 250 অথবা 500 অথবা 300। তাতে বোঝা যায় যে এই সংখ্যাগুলো আদৌ সঠিক কিনা সেই বিষয়ে প্রশ্ন আছে। যদিও লেবাননের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কোনো ক্ষয়ক্ষতির ব্যাপারে তথ্য জানানো হয়নি। এটি স্বাভাবিক, যুদ্ধের মধ্যে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হবে। হয়তো যুদ্ধের কৌশল হিসেবে হিজবুল্লাহ তাদের পক্ষের ক্ষয়ক্ষতিগুলোকে আড়াল রাখছে, যেমনটা হামাসও কখনো তাদের ক্ষয়ক্ষতির ব্যাপারে কথা বলে না। প্রিয় দর্শক, আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। একজন প্রশ্ন করেছেন, কোন কোন দেশে ইরানের ছায়া বাহিনী আছে? ইরানের প্রক্সি বাহিনী আছে ইয়েমেনে, আনসারুল্লাহ হুতি বাহিনী। ইরানের প্রক্সি বাহিনী আছে সবচেয়ে বেশি সিরিয়াতে, তারপরে আছে ইরাকে, এবং সবচেয়ে বড় প্রক্সি বাহিনীর নাম হলো হিজবুল্লাহ, যেটি আছে লেবাননে। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আমি বলেছিলাম যে স্বাধীন দেশ হলে তুরস্ক সাহায্য করতে পারে। তুরস্ক অবশ্যই, যে কোনো স্বাধীন দেশ যদি লিগালি তুরস্কের কাছে সাহায্য চায়, তুরস্কের সংসদে বিল পাস করার মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারে। এইরকম নজির এর আগে অনেকগুলো দেশের সাথে রয়েছে। এখন পর্যন্ত লেবানন সরকার কিংবা লেবাননের সংসদ থেকে তুরস্কের কাছে সামরিক সাহায্য চাওয়া হয়নি। রাশিয়া চুপ কেন? রাশিয়া চুপ কেন সেটা আমি বলতে পারবো না, সেটা রাশিয়া বলতে পারবে। তবে রাশিয়া ইসরায়েল থেকে তাদের নাগরিকদেরকে দ্রুত সরিয়ে নিচ্ছে। অর্থাৎ রাশিয়ার গোয়েন্দা সংস্থার কাছে সংবাদ আছে যে বড় ধরনের একটি কনফ্লিক্ট বেঁধে যেতে পারে এবং তাহলে ইসরায়েল আক্রান্ত হতে পারে। সে কারণে ইসরায়েল থেকে তাদের সৈন্যদেরকে সরিয়ে নিচ্ছে। লেবাননের সেনাবাহিনী কি ভূমিকা পালন করছে? লেবাননের সেনাবাহিনী ব্যাটেল ফিল্ডে আছে, তারা ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়নি, অথবা ইসরায়েল লেবাননের আর্মিকে হিট করছে না। লেবাননের আর্মি এই মুহূর্তে লেবাননের যুদ্ধ কবলিত জায়গাগুলো থেকে লেবানিজ নাগরিকদেরকে রেড ক্রিসেন্টের সহযোগিতায় নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে। ইরানের হিটলিস্ট সম্পর্কে বলুন। ইরানের হিটলিস্ট আজকে যেটি ইরানের বিপ্লব রক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি বলেছে যে ইসরায়েল যদি কোন ধরনের ভুল করে দ্বিতীয়বার ইসরায়েলের তেল, গ্যাস এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলা করবে ইরান। জর্ডান তো ইসরায়েল আমেরিকা পন্থী, এটি তো সবার জানা কথা। নেতানিয়াহু ও তার বাবা বাইডেন কি মরবে কিনা? সবাইকেই মরতে হবে। পৃথিবীতে নমরুদ, ফেরাউন, হামান কেউ বেঁচে নেই। আলজেরিয়া লেবাননে কোনো সহযোগিতা করছে কিনা? আলজেরিয়া বিভিন্ন সময় লেবাননের সহযোগিতা করার ঘোষণা দিয়েছে, তবে কোন দেশ যদি সামরিকভাবে লেবাননের সহযোগিতা করে সেটি প্রকাশ্যে করবে না। ইরান ছাড়া কোনো দেশ প্রকাশ্যে সহযোগিতা করবে না, কারণ কেউ সরাসরি আমেরিকার সাথে শত্রুতায় যেতে চাবে না। তবে লেবাননকে অনেক বেশি সহযোগিতা করার সম্ভাবনা রয়েছে।
ইরানের গোয়েন্দা ব্যর্থতার করণীয় কি সেটা ইরানই ভালো জানে, এবং আশা করি ইরান ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে আজকে আয়াতুল্লাহ আলী খামেনির যে জুমার খুতবা, সেখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল। আশঙ্কা ছিল এখানে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে, কিন্তু ইরানের গোয়েন্দা বাহিনী অত্যন্ত সফলভাবে নিরাপত্তার সাথে এই প্রোগ্রামটি সম্পন্ন করতে সহযোগিতা করেছে। পাকিস্তানের সামরিক শক্তি, পাকিস্তান অবশ্যই মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিধর সামরিক শক্তির অধিকারী, তুরস্কের চেয়েও শক্তিধর, ইরানের চেয়েও শক্তিধর, কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক শক্তি আছে। পৃথিবীর যেই 8-9টি দেশের পারমাণবিক বোমা আছে তার মধ্যে পাকিস্তান একটি। পাকিস্তানের কাছে মুসলিম বিশ্বের সবচেয়ে লং রেঞ্জের এবং সবচেয়ে আগের ব্যালিস্টিক মিসাইল রয়েছে। পাকিস্তানের শাহিন ব্যালিস্টিক মিসাইল ছুড়লে মাত্র 7 মিনিটের মধ্যে ইসরায়েলি হিট করা সম্ভব, এবং ইতিহাসে পাকিস্তান অনেকবার তাদের সেনাবাহিনীর পাইলট দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করেছে। শুধু ইসরায়েল নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বসনিয়া থেকে শুরু করে যেখানেই মুসলমানরা বিপন্ন হয়েছে, প্রকাশ্যে কিংবা গোপনে পাকিস্তান সহযোগিতা করেছে। সবশেষ সহযোগিতা করেছে আজারবাইজানকে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে, যে কারণে আজারবাইজান কিছুদিন আগে পাকিস্তান থেকে JF-17 থান্ডার ফাইটার জেট কিনেছে। তুরস্ককে নিয়ে কিছু বলেন না। তুরস্কের অস্ত্রের উৎপাদন কি কমে গেল নাকি? তুরস্কের ফাইটার জেটের ইঞ্জিন এবং হেলিকপ্টার ইঞ্জিনের কি অবস্থা? তুরস্কের অস্ত্রের উৎপাদন কমে যায়নি, তুরস্কের অস্ত্রের উৎপাদন রকেটের গতিতে বাড়ছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পরশুদিন একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সেখানে তুরস্কের একজন জেনারেল বলেছেন যে ইসরায়েল এই অঞ্চলে একটি বড় ধরনের যুদ্ধ বাঁধাতে চায়, এবং সেই যুদ্ধ তুরস্কের সীমানায় চলে আসবে বলে আমাদের ধারণা। সে কারণে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছি, আমাদের সবগুলো বাহিনী সতর্ক আছে এবং আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই লাইভটিতে যুক্ত হয়েছেন, আপনাদের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে আজকের লাইভটি শেষ করার চেষ্টা করব। সেটি হলো 100 বছর আগে 1917 সালে তুরস্কের সেনারা এই গাজাতে একটি যুদ্ধে লিপ্ত হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের সাথে। তখনও এই গাজা, এই ফিলিস্তিন, এই লেবানন তুরস্কের অংশ ছিল, ওসমানী খিলাফতের অংশ ছিল। সেদিনের যুদ্ধে তুরস্কের সেনাবাহিনী অনেক শক্তিশালী ছিল, অনেক সুশৃঙ্খল ছিল, ট্রেনিং প্রাপ্ত ছিল। শুধু একটি কারণে সেদিন যুদ্ধে পরাজিত হয়ে তুরস্ককে পেছনে ফেলে যেতে হয়েছে, সেটি হলো এয়ার ডিফেন্সের অভাব। আকাশ যুদ্ধে তুরস্কের দুর্বলতা। প্রথম বিশ্বযুদ্ধের সেই সময় ব্রিটিশদের সংগ্রহিত ফাইটার জেটগুলো তুর্কি সেনাদেরকে পিষে ফেলছিল। তুরস্ক সম্মুখ সমরে অসম সাহসিকতার পরিচয় দিলেও ফাইটার জেটের বিমান হামলার তোড়ে তারা টিকে থাকতে পারেনি গাজার যুদ্ধে। তারা ভেবেছিল অল্প সময়ের পরেই তারা আবার ফিরে আসবে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অল্প সময় ব্যবধানেই তুরস্ক থেকে ইসলামী খিলাফতকে উচ্ছেদ করা হয় এবং তুরস্ক রাষ্ট্রের আদর্শ চেঞ্জ করে দেওয়া হয়, যে কারণে পরবর্তী জেনারেশন বাইতুল মুকাদ্দাসের প্রতি ভালোবাসা ভুলে যায়। তারা তাদের কেবলা বদলে পশ্চিম পৃথিবী বা পশ্চিমা পৃথিবীর দিকে ঘুরিয়ে ফেলে, যে কারণে তুর্কিরা সেদিন ফিরতে পারেনি। তবে রেজেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক নিজেদেরকে প্রস্তুত করছে ফাইটার জেট তৈরিতে, প্রস্তুত করছে এয়ার ডিফেন্স তৈরিতে, যাতে আগামীর যে কোনো বড় যুদ্ধ কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধে তুরস্ক নিজের প্ল্যানে নিজের মতো করে যুদ্ধ করতে পারে।